আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসএসসি পরীক্ষার্থী ২৬ এবং ২৭ সবার জন্য এই অধ্যায়টা গুরুত্বপূর্ণ। অতি সহজেই একটা অধ্যায় শেষ করা যায়। এই অধ্যায় থেকে অঙ্ক ২ টা ১ টা অবশ্যই থাকবে। প্রতি বছরই থাকে, সামনেও থাকবে। এটা মিস হবে না। যারা একাদশ আছে তাদেরও অনেক কলেজে এই অধ্যায়টা আছে। যারা দ্বাদশ শ্রেণী আছো, এই টেস্ট পরীক্ষা শুরু হবে তাদের জন্য অধ্যায়টা গুরুত্বপূর্ণ। সেই অধ্যায়ের আলোচনা আমি শুরু করব। আমরা জানি একটা কোম্পানির মোট মূলধন, আমরা কোম্পানির প্রকারভেদ সম্পর্কে 9 টেনে কিন্তু পড়ে আসছি। কত ধরনের কোম্পানি হয়। আমরা এই জায়গায় আজকে যৌথ মূলধনের আরেক নাম হলো পাবলিক লিমিটেড কোম্পানি। পাবলিক লিমিটেড কোম্পানির মূলধন সংগ্রহের যে অন্যতম সোর্স শেয়ার বিক্রির মাধ্যমে, আইপিও, ইনিশিয়াল পাবলিক অফারিং। আমরা কোম্পানি গঠন পর্যায়ে পড়ছি, সেই বিষয়গুলো আমরা এটি নিয়ে এখন আলোচনা করব না। তাহলে আমরা এই জায়গায় শেয়ার ইস্যুটা নিয়ে আলোচনা করব। কোম্পানি মূলধন সংগ্রহের একটা দীর্ঘমেয়াদী সোর্স হলো শেয়ার ইস্যু করে, বিক্রি করে। তো শেয়ার ইস্যু করা হয় সাধারণত ৩ ভাবে। আমি যা যা বলবো এটা গুরুত্বপূর্ণ একটা ক্লাস, মনে রাখতে হবে। যে মনে রাখতে না পারো সারা জীবন ক্লাস করলে কোনো লাভ হবে না। এ মনে রাখা তোমার দায়িত্ব। শেয়ার ইস্যু করা হয় ৩ ভাবে। আইপিও মিনিং কি? ইনিশিয়াল পাবলিক অফারিং। আইপিও মানে কি? ইনিশিয়াল পাবলিক অফারিং, বাংলা হলো বিবরণপত্র। ৩ ভাবে শেয়ার ইস্যু করা হয়: সমহার, অধিহার, অবহার। সমহার মানে যত টাকা শেয়ারের দাম, অবহিত মূল্য। অবহিত মূল্য হলো যিনি আমি যত টাকাই দিই, আমার নামে যে কোম্পানির শেয়ার আমি কিনলাম, আমার যে মালিকানা দেওয়া হবে, এটা একটা দলিল দেওয়া হবে কিন্তু। সেই দলিলটার নাম হলো এই ওই দলিলে যত টাকা লেখা থাকবে আমার নামে যে শেয়ার দেওয়া হলো, অত একটা শেয়ারের না লিখিত মূল্য যত টাকা দলিল দেওয়া হবে, এটার নাম হলো অভিহিত মূল্য। কিন্তু শেয়ারটা আমি বেশি টাকাও কিনতে পারি, কম টাকাও কিনতে পারি, বা যত টাকার দলিল অত টাকা দিয়ে কিনতে পারি। সমান সমান টাকা কিনলে বলে সমহার, বেশি টাকাতে কিনলে বলে অধিহার, কম টাকাতে কিনলে বলে অবহার। তাইলে আমি এই ৩টা পদ্ধতি, এই ৩টা তো বলার দরকার নেই। ১০ টাকা সাজি ১০ টাকা বিক্রি করে সেটার নাম হলো। এই জায়গায় কি কি জাবেদা দিতে হয়, এই জায়গায় আমাদের অবশ্যই অবহার, অধিহার এবং অবলেখকের কমিশনের একটা বিষয়াদি আছে। অনেক সময় বলে অধিহারের পরিমাণ বের করো, অনেক সময় বলে অবহারের পরিমাণ বের করো, এবং অবলেখকের কমিশন বের করো বা ব্যাংক চার্জের পরিমাণ বের করো। শেয়ার প্রতি অবলেখক থাকবে, কমিশন থাকবে, শেয়ার প্রতি অধিহার থাকবে। সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করব। কাজটা কি? যদি অধিহার ক নাম্বার, এমন কিন্তু একটা প্রশ্ন আসে যে শেয়ার অধিহারের পরিমাণ বের করো বা অবহারের পরিমাণ বের করো, বা কি বের করো, অবলেখকের কমিশনের পরিমাণ বের করো। সেই ক্ষেত্রে আমরা কি লিখবো? যতগুলাই হোক, সব ক্ষেত্রে যে যে মোট অধিহারের পরিমাণ, হুম, মোট শেয়ার, এটা বিভিন্ন প্রশ্ন হইতে পারে। অধিহার হোক, শেয়ার অবহার হোক, অবলেখকের কমিশন হোক, অথবা ব্যাংক চার্জ বলতে পারে, যে শেয়ার প্রতি ব্যাংক চার্জ এমন থাকতে হবে। এই সব ক্ষেত্রে কি হবে? সব ক্ষেত্রে হবে ইস্যুকৃত শেয়ার। কোন শেয়ার? ইস্যুকৃত শেয়ার ইন্টু, ইস্যুকৃত শেয়ার সংখ্যা লিখতে পারি, ইন্টু শেয়ার প্রতি, যখন যেটা দরকার হবে, শেয়ার প্রতি। যদি বলে অবহার, তাহলে আমি অবহার লিখবো। যদি বলে অধিহার কত, মোট অধিহার, তাহলে অধিহার লিখবো। যখন যেটা থাকবে প্রশ্নের সুস্পষ্ট উল্লেখ থাকবে, অবহার থাকতে পারে, অধিহার থাকতে পারে, বা অবলেখকের কমিশন থাকতে পারে। শেয়ার প্রতি অবলেখকের কমিশন, অর্থাৎ যখন যেটা থাকবে সেটা লিখতে হবে, অবলেখকের কমিশন। তাহলে আমরা যদি ৮০,০০০ শেয়ার ইস্যু করি, আমি ৯০,০০০ শেয়ার পাইলাম, এই জায়গায় কি লিখতে হবে? ৮০,০০০ লিখতে হবে। একটা শেয়ারের জন্য যদি ৬০ পয়সা করে কমিশন দেয়, বা ৬০ পয়সা করে এই অবহার হয়, ১ টাকা করে অবহার হয়, এটা আমরা কিন্তু জানা থাকতে হবে যে শেয়ার প্রতি অবহার, অধিহার, সমহার, এই বিষয়টা যদি কারো জানা না থাকে তাহলে তো আর এই অঙ্ক করা সম্ভব না। সেটা আমরা গুণ করব। যদি ১ টাকা অবহার হয়, ২ টাকা অবহার, ২ টা গুণ করব। ১ টাকা অধিহার অবহার হলে ১ টাকা দিয়ে গুণ করব। আজ বলে ব্যাংক কমিশনটা নরমালি পয়সা দিয়ে দেয়, এমন ৬০ পয়সা করে থাকে, বা ব্যাংক চার্জ শেয়ার প্রতি ৪০ পয়সা করে। এই ধরনের হলে এই সবগুলা ৬০,০০০ সাথে গুণ হবে। যেমন কি হবে? অধিহার হলে কত হইতো? ১,৬০,০০০ টাকা অধিহার। যদি প্রতি শেয়ারের দাম ১০ টাকা, ১ টাকা অবহার, অথবা ১০ টাকা ১০% অবহার, তার মানে ১০ টাকা ১০% করলে ১ টাকা অবহার হবে। এভাবে দিই না, তাহলে ক্লিয়ার দেখা যাবে। এই যে, অর্থাৎ যেভাবে থাকবে সেভাবে, তাহলে ৮০,০০০ হবে। আমাদের ৬০ পয়সা হয়, ৬ ৪৮,০০০ হবে ব্যাংক চার্জ। এবং যদি ৪০ পয়সা হয়, ৪ ৩২,০০০ হবে।
এর বাইরে তো প্রশ্ন আসে না ক নম্বরে নরমালি। তাদের জন্য একটা জাবেদা আছে আবার মনে রাখতে হবে। জাবেদাতে আমি এখনো যাচ্ছি না। আমি এই ফরম্যাটটাও অনেক সময় আসে। এবার আমরা শেয়ার ইস্যু করছিলাম ৮০,০০০, পেয়েছি ৯০,০০০। এই ১০,০০০ এর কাজ কিন্তু অধিহার, অবহার এগুলাতে আসবে না, মনে রাখতে হবে। ব্যাংক চার্জও আসবে না, অবলোকন কমিশনও আসবে না। যা ইস্যু করবো তাই। ৯০,০০০ পাইছি ৮০,০০০ তে কাজ করবো, ৮০,০০০ পাইছি ৮০,০০০ তে কাজ করবো। আবেদন যদি ৮০,০০০ পাওয়া যায়, বাট আমাদের আবেদন যদি ৭২,০০০ পাওয়া যায় বা ৭০,০০০ পাইলাম, এবার ১০,০০০ আবেদন কম পাইছি, তখন কি করব? সেই ক্ষেত্রে যদি অবলেখকের কমিশন থাকে, অবলেখক মানে দালাল, আমার শেয়ার বিক্রিকে দায়িত্ব দেওয়া হয় তাকে, অবলেখকের কমিশন মাত্র যদি কোনো অঙ্কে উল্লেখ থাকে তাহলে ৮০,০০০ দিব। কিন্তু অবলেখকের কমিশন নাই, শেয়ার ইস্যু করলাম ৮০,০০০, পেলাম ৭০,০০০, সেই ক্ষেত্রে এই ৮০,০০০ দেওয়া যাবে না। তখন আমাদের ইস্যুকৃত শব্দটাকে চেঞ্জ করে লিখতে হবে কি, যে আবেদন প্রাপ্ত শেয়ার, মানে আমরা যতগুলো আবেদন পেয়েছি, আবেদন প্রাপ্ত শেয়ার। কারণ আমি যা ইস্যু করছি তা কিন্তু পাই নাই। আবেদন প্রাপ্ত শেয়ার, মানে যতগুলা শেয়ার আমরা আবেদন করছিলাম সবগুলা তো পাই নাই। মানুষ যেগুলো আবেদন গ্রহণ করা হলো সেটার সাথে, অর্থাৎ ৭০,০০০ সাথে তখন গুণ হবে। যদি দালাল না থাকে, মনে রাখতে হবে। অবলেখকের কমিশন অঙ্কটার মধ্যে না থাকে, তখন আমরা যদি শেয়ার কম পাই, কম দিয়ে কাজ করতে হবে। বেশি পাইলে সমান দিয়ে, ইস্যুর সমান দিয়ে, আর সমান পাইলে তো সমান দিয়ে করবোই। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। মূলধনে কতগুলা ধাপ আছে, এরপর আমি জাবেদা এবং আর্থিক বিবরণী অংশটা সবটুকু করে দিব। মূলধনের ধাপগুলা কি? আমরা একটা কোম্পানি কত টাকার মূলধন শেয়ার বাজার থেকে সংগ্রহ করতে পারবে, এটা কিন্তু একটা লিমিটেড করা থাকে, নির্ধারিত হয়। এই শেয়ারটা হলো রেজিস্ট্রি করা হয়, কত টাকা শেয়ার নিবে, সেই শেয়ারের নাম হলো অনুমোদিত শেয়ার মূলধন। কোন মূলধন? অনুমোদিত মূলধন। অর্থাৎ কোম্পানি যা ইস্যু করা আছে, যা অনুমোদন আছে, অনুমোদিত মূলধন, এই সবটুকু শেয়ার কোম্পানি চাইলে মার্কেট থেকে নিয়ে নিতে পারে, কিন্তু সব নিয়ে নিলে নিজের অস্তিত্ব থাকবে না। এই জন্য যা অনুমোদন করা হয় সব কিন্তু ইস্যু করে না। আমি যদি ১,০০,০০০ শেয়ারের অনুমোদন করি, আমি ১,০০,০০০ বিক্রি করব না। আমি কি করব? আমি ৮০,০০০ বিক্রি করব। সেই ৮০,০০০ এর নাম হলো ইস্যুকৃত শেয়ার। ইস্যুকৃত লিখতে পারি, আমি আবার এটাকে বিলিকৃত লিখতে পারি, ও আদায়কৃত লিখতে পারি। তিনটা একসাথে লিখতে পারবো কখন? মনে রাখতে হবে। আদায়কৃত মূলধন। কোন মূলধন? আদায়কৃত মূলধন। এটা ব্যালেন্স শিটে গিয়ে আমাদের এই কাজটা করতে হবে। মানে আমি ইস্যু করলাম ৮০,০০০, পাইলাম ৯০,০০০, তাহলে কোনো সমস্যা নাই। ইস্যু, বিলি, আদায় তিনটা একই হবে। আমি ইস্যু করলাম ৮০,০০০, কিন্তু পাইলাম ৭০,০০০, তখন এই ইস্যুটা আলাদা শুধু ইস্যু লিখতে হবে। যেহেতু আবেদন কম পাইছি এবং দালাল নাই। দালাল থাকলে ৭০,০০০, ১০,০০০ পাইলেও, ৭০,০০০ পাইলেও ৮০,০০০ দিব, কারণ দালাল বাকি শেয়ারগুলা কিনে নিবে। অবলেখকের কমিশন যদি কোনো অঙ্কে না থাকে, তাহলে ইস্যুটা দিতে হবে ৮০,০০০ দিয়ে। বিলিও আদায়, বিলি মানে বন্টন করা। আর যা বন্টন করবো সেই টাকা আদায় করবো। মানুষের টাকাগুলা প্র্যাকটিক্যালি, বাস্তবে কি, আমার ব্যাংকে টাকা অলরেডি দিয়ে দিছি, কোম্পানি ব্যাংক অ্যাকাউন্টে টাকাগুলো জমা হয়ে গেছে, শুধু তাকে দলিল দিয়ে দিব। এটারে বলে বিলি, মানে অ্যাকসেপ্ট যে যাদেরকে করব সেটা হলো বিলি। এবং তাদের টাকা তো আমি আগেই পেয়ে গেছি, তারপরেও এই দুটো একসাথে দিব। যদি যা ইস্যু করলাম তার চেয়ে বেশি শেয়ার পাই, সমান শেয়ার পাই এবং দালাল থাকে, তাহলে যা ইস্যু করছি সব জায়গায় এই তিনটা একসাথে লিখতে পারবো। দালাল একমাত্র না থাকলে, আবেদন আমি যদি কম পাই, তাহলে ইস্যুটা হবে ৭০,০০০ গুণ ৮০,০০০ গুণ ১০ টাকা হলে ৮,০০,০০০ টাকা। আর ইস্যু বিলি হবে, বিলিও আদায়কৃত হবে ৭০,০০০ গুণ ১০ টাকা ৭,০০,০০০ টাকা হবে, এই আলাদা হবে। আমি সেই পার্টগুলো দেখাবো। আর যদি বলা হয় এই যে আর কোম্পানি কত হাজার শেয়ার ইস্যু করতে পারবে, টোটাল করতে পারে ১,০০,০০০, অলরেডি করে ফেলছে ৮০,০০০, আর ৩০,০০০ করতে পারবে। কোম্পানি যারা শেয়ার প্রবর্তন করে তাদেরকে প্রবর্তকদের শেয়ার বলা হয়। বোনাস শেয়ার ক্যাশের পরিবর্তে দেওয়া হয়। রাইট শেয়ার বিদ্যমান শেয়ার হোল্ডারদেরকে আবার অগ্রাধিকার ভিত্তিতে নতুন মূলধন সংগ্রহ করার জন্য রাইট শেয়ার ইস্যু করলে বিদ্যমান শেয়ার হোল্ডারদের অগ্রাধিকার ভিত্তিতে শেয়ার দেওয়া হয়, যার নাম হলো রাইট শেয়ার। এবার আমরা জাবেদা বিষয়গুলো প্র্যাকটিস করবো, জাবেদা গুলো করবো। মনোযোগ দিয়ে দেখবা জাবেদা কি কি আছে। প্রথমবারই যদি সম্পদের বিনিময়ে শেয়ার ইস্যু করা হয়, সেই বিষয়টা আমরা পরে লিখবো। একটা হেডিং দিব, এটা আমি সুন্দর করে পিক তুলে রাখবো, যেন সবসময় এটা ইউজ করা যায়। বারবার লিখতে আর ভালো লাগে না, আবার লিখে দিই। শেয়ার প্রথম যে, মানে টাকার বিনিময়ে যে শেয়ার, সম্পদের বিনিময়ে না, টাকার বিনিময়ে শেয়ার, টাকার জন্য শেয়ার, কোনো সম্পদ না, টাকার জন্য শেয়ার ইস্যু। টাকার জন্য যদি কি করা হয়, টাকার জন্য শেয়ার ইস্যু করা হয়। কারো যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে এই প্রশ্ন করো। টাকাটা আমরা সরাসরি কি করি না, হাতে হাতে নেই না, কিসের মাধ্যমে নেই, ব্যাংকের মাধ্যমে নেই। টাকাটা আমরা ব্যাংকের মাধ্যমে নিই। হ্যাঁ,
টাকার জন্য শেয়ার ইস্যু করলে প্রথমবারে শেয়ার ইস্যু বলছিলাম সমহার, অধিহার, অবহার। আমি একটা পিচ্ছি একটা অঙ্ক লিখে রাখি। সমহার মানে 10 টাকার শেয়ার 10 টাকায় বিক্রি হবে। অধিহার মানে 10 টাকার শেয়ার 12 টাকা বিক্রি হইতে পারে, 11 টাকা বিক্রি হইতে পারে। আর অবহার মানে 10 টাকার শেয়ার 9 টাকা বিক্রি হবে। 10% এর বেশি কিন্তু অবহার দেওয়া যাবে না, এটা মনে রাখতে হবে। 10 টাকার চেয়ার চাইলে 8 টাকা বিক্রি করা যাবে না, সর্বোচ্চ সর্বনিম্ন 9 টাকা বিক্রি করতে হবে। 100 টাকা হলে 90 টাকা বিক্রি করতে হবে, এর নিচে বিক্রি করা যাবে না অবহারের ক্ষেত্রে। অধিহারের লিমিট নাই। এবার আমি যদি শেয়ার ইস্যু করি 80,000, যেহেতু আমি অঙ্কটা 80,000 দিয়ে একবার বলছি, 80,000 দিয়ে কাজ করি। 80,000 শেয়ার ইস্যু করলাম, তাহলে আমি বেসিক জাবেদার আগে লিখবো। আমি শেয়ার পাইতে পারি কত? কয়েকটা ফরম্যাট পাইতে পারি, আমি আগেই লিখি। প্রথমবার যখন মানুষ আবেদন করবে, বাংলাদেশের বিভিন্ন ব্যাংকে লিস্ট দেওয়া থাকবে কোন কোন ব্যাংকে টাকা জমা দেওয়া যাবে, নির্ধারিত করা থাকবে। সেই ব্যাংকে আমরা টাকা, মানুষ কি করে, জনগণ টাকা জমা দেয়। টাকা জমা দেওয়ার সময় প্রথমবারে একটা যখন আবেদন পাওয়া যায়, কিছু বলা লাগবে না। যখন আবেদন পাওয়া যায় তার জন্য একটা জাবেদা দিতে হবে। তখন একটা জাবেদা হবে ব্যাংকে টাকা ঢুকছে যেহেতু, তাহলে ব্যাংক হিসাব কি হবে? ব্যাংক হিসাব হবে ডেবিট, আর শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। শেয়ার আবেদন হিসাব কি হবে? ক্রেডিট হবে। যত জাবেদা আসে সবগুলা কিন্তু আমি লিখে দিব। টাকা লিখবে কি করে? শেয়ার সংখ্যা, এই জায়গায় কি লিখবো? আবেদনকৃত শেয়ার, মানে যারা যারা আবেদন করছে, আবেদনকৃত শেয়ার ইন্টু ইন্টু কি লিখবো? শেয়ার প্রতি দাম, শেয়ার প্রতি মূল্য, বা প্রতি শেয়ারের দাম, প্রতি শেয়ারের শেয়ার প্রতি দাম। এবার অঙ্কটা কি হইতে পারে? আমি 80,000 শেয়ার ইস্যু করছি না, আমি এই প্রথম জাবেদাটা তোমরা দিয়ে দাও, একবারে সহজ হয়ে যাবে। 80,000 শেয়ার ইস্যু করছি, যদি মনে করো সমহারের অঙ্ক, যদি মনে করো অধিহারের অঙ্ক, যদি মনে করো অবহারের অঙ্ক, 3টা ফরম্যাট আসতে পারে না? যে ফরম্যাটই হোক প্রথম জাবেদা এটা হবে। এবং যত হাজার শেয়ার পাইছি, মনে করো 80,000 ইস্যু করছো, তুমি 80,000 শেয়ার পাইছি। এবার মনে করো অঙ্কটা পরে দেখতে হবে এটা সমহার না অধিহার না অবহার। যদি বলো সমহার তাহলে 10 লিখবা, যদি বলো অধিহার ওই যে 12 টাকা তাহলে 12 টাকা লিখবা, যদি মনে করো অবহার তাহলে 9 টাকা লিখবা। আমি যা ইস্যু করলাম তাই পাইলাম, কোনো কাবজাব নাই। বাস এটা গুণ করে যে পদ্ধতির অঙ্ক হবে সেই টাকাটা বসাবো, মনে থাকবে তো? অবহার সমহারের অঙ্ক হলে 80,000 গুণ 10 লিখবা, অধিহারের অঙ্ক হলে 80,000 গুণ 12 লিখবা, টাকাটা ওই জায়গায় বসাবা। অবহারের অঙ্ক হলে 80,000 গুণ 9 লিখবা, ওই টাকাটা বসাবা। যদি 80,000 শেয়ার পাও, এখন শেয়ারটা কি হইতে পারে? 80,000 না পেয়ে আমি 70,000 পেতে পারি, কম পাইতে পারি না? কোনো সমস্যা নাই। সমহারের অঙ্ক হলে 70,000 গুণ 10 লিখবো প্রথম জাবেদা, 70,000 গুণ 12 লিখবো প্রথম জাবেদা, 70,000 গুণ 9 লিখবো প্রথম জাবেদা। আশা করি ক্লিয়ার। প্রত্যেকটা প্রথম জাবেদা যে শেয়ারগুলা পাইবা তার দ্বিগুণ করতে হবে। এবার যদি আমি 90,000 শেয়ার পাই, তখন কি হইতে পারে? শেয়ার কি পাইলাম? 10,000 বেশি পাইলাম, তাই না? তাহলে যতই পাই, যা শেয়ার পাবো তা দিয়ে কাজ করতে হবে। এই 90,000 গুণ 10 দিব, আবার এই 90,000 গুণ 12 দিব যদি অধিহারের অঙ্ক হয়, 90,000 গুণ কত দিব? 9 দিব যদি কি হয়? অবহারের অঙ্ক হয়। তাহলে প্রথমে এই জাবেদা একই হবে, টাকা বসানোর ফরম্যাট কি হইতে পারে? 3টা হইতে পারে। আমি সমান শেয়ার পাই, যে শেয়ারই পাই, এই প্রথম জাবেদা লিখতে হবে। এই জাবেদা যারা পারবা না, এই জাবেদা যারা বুঝতে সমস্যা হবে, তারা কিন্তু এই অঙ্ক পারবা না। এই প্রথম এই জাবেদা বুঝছো তো? এরকম যে কোনো ডিজাইন আসতে পারে, আমি যা ইস্যু করলাম তাই পেতে পারি, কম পাইতে পারি, বেশি পাইতে পারি। যা পাইবা সেই শেয়ার সংখ্যার সাথে প্রতিটা শেয়ারের দাম গুণ করতে হবে। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। এরও আমি কি ইস্যু করলাম সেটা আমার জানারই দরকার নেই, যা পাইছি তা দিয়ে এই কাজটা করতে হবে। করে ফেললাম প্রথম কাজটা। এবার দ্বিতীয়বার একটা জাবেদা হবে। দ্বিতীয়বারে কি হবে? একটা জাবেদা হবে। এই জায়গায় 3টা মডেল আছে। কয়টা মডেল? 3টা। দ্বিতীয় যে জাবেদাটা হবে, আমি আর লিখতেছি না এটা কি, এটা হলো দ্বিতীয় জাবেদা। প্রথম জাবেদা ওইটা দিলে দ্বিতীয় একটা জাবেদা হবে। দ্বিতীয় জাবেদা কি আছে? 3টা মডেল আছে। যদি সমহার হয়, এই জায়গায় সমহার অধিহার কিন্তু মেনশন করা নাই, জাস্ট টাকার লগে একটা সম্পর্ক। আর দ্বিতীয় জাবেদাতে সমহার হলে এক ধরনের জাবেদা হবে, অধিহার হলে আরেক ধরনের জাবেদা হবে। আমি 3টা জাবেদা আলাদা আলাদা লিখে দিব। সমহারে যদি অঙ্কটা হয়, প্রথম জাবেদাতে আশা করি কারো সমস্যা নাই। সমহারের অঙ্ক হলে প্রথম জাবেদাতে কি হবে? এবার শেয়ার আবেদন ডেবিট। কি করব? শেয়ার আবেদন হিসাব ডেবিট হবে, আর শেয়ার মূলধন হিসাব কি হবে? ক্রেডিট হবে। প্রথম জাবেদা। যদি আমি কি পাই, এই জাবেদাটা কখন হবে? আমি যাই শেয়ার ইস্যু করলাম তাই পাইলাম, কোনো সমস্যা হয় না, বেশিও পাই নাই কমও পাই নাই, তখন এই জাবেদাটা হবে। এবার আমি যদি কিছু শেয়ার বেশি পাইতাম, তাহলে কি হতো?
যদি আমি কোনো কিছু শেয়ার কম পাইতাম, সমাহার কিন্তু, তাহলে এই জাবেদা হবে। কম পাইলেও এটা হবে, সমান পাইলেও এটা হবে। তো বেশি পাইলে কি হইতো, যেমন 90,000 শেয়ার যদি পাইতাম, 10,000 শেয়ার বেশি পাইছে না, তাহলে কিন্তু এটার সাথে একটা জাবেদা বেশি লিখতে হবে। ক্রেডিট হবে দুইটা আইটেম। তো কি হবে, ব্যাংক হিসাব credit। তো অনেক অঙ্কে ফেরতের টাকাটা আলাদা জাবেদা দিতে বলি, এটাও জেনে রাখো। অনেক সময় 10 তারিখে শেয়ার বিলি করা হয়, 15 তারিখ অতিরিক্ত শেয়ারের টাকা ফেরত দেওয়া হয়। সেই ক্ষেত্রে জাবেদা দিতে হবে দুইবার। প্রথম জাবেদা শেয়ার আবেদন ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট, যতগুলা শেয়ার আমি ইস্যু করলাম সেটা জাবেদা। যখন ফেরত দিব তখন আবার কি লিখবো, শেয়ার আবেদন ডেবিট করবো, ওই যে 10,000 শেয়ার গুণ 10 টাকা 1 লাখ টাকা, ব্যাংক আবেদন ব্যাংক ক্রেডিট করবো 1 লাখ টাকা। যদি আলাদা মেনশন করার কথা বলা থাকে যে ফেরত দেওয়া হলো পরবর্তী কোনো তারিখে, সময় একটু দিতে হবে, না হয় কিন্তু অল্প সময় লাভ দিয়ে চলে গেলে হবে না। এগুলো প্রথম, যে সমান শেয়ার পেলে জাবেদা হবে কি, বেশি শেয়ার পেলে জাবেদা কি হবে, কম শেয়ার পেলে জাবেদা কি হবে। অর্থাৎ এই জায়গায় দ্বিতীয় জাবেদা শেষ, সমাহারের জন্য সবগুলো ফর্মে হয়ে গেল। টাকা কি লিখতে হবে, টাকা তো আশা করি নিজেরা এখন লিখতে পারবা। মনে করো কি পাইলাম, যা ইস্যু করলাম তাই পাইলাম, তাহলে 8 লাখ টাকা হবে না, 8 লাখ, তাই না? কম পাইলে তো 7 লাখ বসায় দিব, কোনো সমস্যা হবে না। কিন্তু এবার আমি যদি বেশি পাই, জাবেদা আমি একসাথে দিতে চাই, তাহলে এই জায়গায় 8 লাখের পরিবর্তে কয় লাখ হবে, এই 8 লাখের পরিবর্তে 9 লাখ টাকা লিখতে হবে, রাইট? এই 8 লাখ তো হবেই, মূলধনে কোনো পরিবর্তন হবে, মূলধনে কি হবে, শেয়ার ইস্যুর বরাবর হবে। তাহলে ব্যাংক তো 1 লাখ টাকা ব্যাংক থেকে ক্রেডিট করতে হবে, বুঝলো? তাহলে সমান সমান বেশি সবগুলা তো দিয়ে দিলাম মডেল, আশা করি এটা নিয়ে সমস্যা হবে না, তাই না? সমাহার কিন্তু দ্বিতীয় জাবেদা, প্রথমবারের সমাহার অধিহার দেখার কিচ্ছু নাই, সিম্পল। এবার যদি কি হয়, অধিহার হয়, বেশি হয়, অধিহার হলে দ্বিতীয় জাবেদাটা কি হবে, শেয়ার আবেদন যে ডেবিট হবে এটা কোনো পরিবর্তন হবে না। শেয়ার আবেদন কি হবে, ডেবিট হবে, সেটার কোনো পরিবর্তন হবে না। সবটুকু টাকা বসায় দিবা। 80,000 যদি 8 টাকা করে, 80,000 যদি 12 টাকা করে হয়, 8 বার 96, কত হবে, 9,60,000 টাকা, তাই না? কোনো সমস্যা নেই। শেয়ার অধিহার হোক অবহার হোক, কিন্তু শেয়ার মূলধনে কখনো ইস্যুকৃত শেয়ারের বেশি হবে না, মনে রাখতে হবে। এই একটা শেয়ারের অবহিত মূল্য সমান হবে, একটা শেয়ার 80,000 শেয়ার 10 টাকা করলে 8 লাখ টাকা হবে। এবার আমার তো 80,000 শেয়ারের সাথে প্রতি শেয়ারে 2 টাকা বেশি নিচ্ছি, সেটার জন্য কি হবে, শেয়ার অধিহার হবে। শেয়ার অধিহার ক্রেডিট হবে 80,000 গুণ 2 টাকা 1,60,000 টাকা। যদি আমি যে পরিমাণ শেয়ার পাইলাম, সেই যে পরিমাণ শেয়ার ইস্যু করলাম সেই পরিমাণ শেয়ার পাইলে এই জাবেদাটা হবে। আশা করি একটু ক্লিয়ার, অধিহারে যদি অঙ্কটা হয়। বাট এবার যদি শেয়ার কিছু বেশি পাই, ওই যে 90,000 শেয়ার পাইলাম, তখন কি হবে, তখন এই জাবেদার এটার মতনই হবে। এই জায়গায় একটা শব্দ বাড়বে, নাম কি হবে, ব্যাংক হিসাব ক্রেডিট হবে। ব্যাংক হিসাব ক্রেডিট হবে কত, কয় হাজার শেয়ার বেশি হয়েছে, 10,000 শেয়ার না বেশি পাইলাম, 10,000 গুণ, এই যে প্রথম 3টা লিখলাম কিসের জন্য জানো তো, এই যে এই 3টা লিখলাম কি জন্য, যদি বেশি শেয়ার না পাই, সমান সমান শেয়ার পাইলাম, তাহলে এটা হবে। এবং 10,000 শেয়ার যদি বেশি পাই, 12 টাকা করে বেশি হইলো, তাহলে কি করব, 1,20,000 টাকা অতিরিক্ত ক্রেডিট করতে হবে। এটা যখন ক্রেডিট করব তখন তো শেয়ার আবেদনটা কত টাকা হবে, 90,000 গুণ, 90,000 গুণ কত হবে, 90,000 গুণ 12 টাকা, 10,80,000 টাকা, 10,80,000, ঠিকঠাক আছে তো? তাহলে এই যে 9,60,000 এর সাথে 1,20,000 গুণ যোগ করলে কি হবে, প্রথম জাবেদা কত হয়ে যাবে তখন, 10,80,000। এবার কিন্তু মিলে যাবে। তখন এই টাকাটা চেঞ্জ হবে শুধু, কিন্তু শেয়ার মূলধন এবং শেয়ার অধিহার এইটার কোনো পরিবর্তন হবে না। পরিবর্তন কখন হবে, যদি আমি ইস্যুকৃত শেয়ার থেকে কম শেয়ার পাই এবং অবলক্ষকের কমিশন, দালাল যদি না থাকে, মনে থাকবে তো? দালাল না থাকলে কম শেয়ার পেলে কমের কাজ করতে হবে, সেটাও একটু বলে দিই না হয়, সমস্যা যদি পড়ে যাও। ধরো আমি 70,000 শেয়ার পাইলাম, আমার দালাল নাই অঙ্কের মধ্যে, তাহলে 70,000 দিয়ে কাজটা করতে হবে। প্রথম জায়গাতে তো দিলাম 70,000 গুণ 12 টাকা, 7 বারং 84, 8,40,000 টাকা হবে। প্রথম জায়গাতে কি হবে, ব্যাংক হিসাব ডেবিট হবে 70,000 গুণ 12, 8 বারং কত, 84, 8,40,000 টাকা। দ্বিতীয় জাবেদাটা কি হবে, যদি শেয়ার কম পায় এবং দালাল না থাকে, মনে রাখতে হবে, যা যা বলো মনে রাখতে হবে কষ্ট করে। তাহলে শেয়ার আবেদন কি হবে, আমি কিন্তু অধিহারের মধ্যেই আছি এখনো, শেয়ার কম পাইলাম, শুধু শেয়ার কি পাইলাম, কম পাইলাম, এবং দালাল নাই সেই জন্য।
শেয়ার ওভার হিসাব ডেবিট হবে না, শেয়ার আবেদন ডেবিট হবে, আর শেয়ার মূলধন কি হবে? ক্রেডিট হবে 70,000 গুণ কয় টাকা? 10 টাকা। অধিহার হোক অবহার হোক কি হবে না, শেয়ারের দাম কখনো বেশিও হবে না কমও হবে না মূলধনের ক্ষেত্রে, তাহলে শেয়ার অধিহার কি হবে? ক্রেডিট হবে। ও 70,000 গুণ কয় টাকা অধিহার ছিল? প্রতি শেয়ারে 2 টাকা অধিহার, তাহলে 1 লাখ কত হবে? 1,40,000 টাকা শেয়ার অধিহার ক্রেডিট হবে। এটা হবে 7 লাখ টাকা শেয়ার মূলধন ক্রেডিট, আর এই দুটো যোগ করলে 7,40,000 টাকা। তার মানে দ্বিতীয় জাবেদা শেয়ার অধিহার হলে 3টা মডেল হইতে পারে। বেশি শেয়ার পাইলে কি দিছি বলছি অলরেডি, সমান পাইলে কোনো ঝামেলায় নাই, কম পাইলে এটা হবে। আশা করি ক্লিয়ার। এই জায়গায় 80,000 দেওয়া যাবে না, যেহেতু দালাল নাই, এটা মনে রাখতে হবে। এবার আমরা 3 নম্বরে কি হবে, আবার যদি অবহারের অঙ্কটা হয়, দ্বিতীয় জাবেদা অবহারের পরিচয় জানা যাবে এবং সেই জায়গায় টাকা লিখতে হবে। আমি ধরলাম বরাবর শেয়ার পাইলাম, যা ইস্যু করলাম তাই পাইলাম, তাহলে আমার জাবেদা কি হবে? প্রথমবারে শেয়ার আবেদন ডেবিট হবে, সুন্দর, কোনো সমস্যা নাই। শেয়ার আবেদন কি হবে? ডেবিট হবে। শেয়ার আবেদন ডেবিট। কত টাকা? বলছি যতগুলা শেয়ার ইস্যু করলাম তাই পাইলাম, কমও পাই নাই বেশি পাই না। তা 80,000 ইস্যু করছিলাম না, 9 টাকা করে তো অবহার ছিল, তাই না? 1 টাকা কম মানে 9 টাকা। 8 নং 72, 7 লাখ কত টাকা? 20,000 টাকা। দ্বিতীয় জাবেদা কিন্তু, প্রথম জাবেদা কিন্তু 7,20,000 হবে। আমি কিন্তু প্রথম জাবেদার টাকা বের করে নিয়ে আর বলতেছি না, এটা আশা করি সবগুলা পারবো, বলে আসছি আগে। শেয়ার আবেদন ডেবিট, শেয়ার অবহার কি হবে? শেয়ার অবহারও ডেবিট হবে। একটা শেয়ারের জন্য অবহার ছিল 1 টাকা, 80,000 গুণ কত হবে? 1 টাকা হবে, এটাও 80,000। বলছি শেয়ার অধিহার হোক অবহার হোক যাই যে পদ্ধতি হোক, কি হবে না, শেয়ার মূলধনে কোনো পরিবর্তন হবে না। শেয়ার মূলধনে 80,000 গুণ 10 টাকা, ক্রেডিট হবে 8 লাখ টাকা। আশা করি এটা বুঝতে সমস্যা হবে, কারো সমস্যা হবে না। এটা হলো সমান সমান শেয়ার পাইলে এই 3টা জাবেদা দিব। আমি বেশিও পাই না কমও পাই না। এবার শেয়ার যদি আমি একটু বেশি পাই, তাহলে একটু ভিন্ন জাবেদা আছে। ব্যাংক হিসাব কি হবে? ক্রেডিট করতে হবে। যদি একসাথে আমি দিয়ে দিতেছি, ব্যাংক হিসাব ক্রেডিট হবে। 90,000 শেয়ার পাইলাম, তার মানে 10,000 শেয়ার বেশি পাইলাম, 10,000 গুণ 9 টাকা, এই 90,000 টাকা অতিরিক্ত ক্রেডিট হবে। তবে শেয়ার আবেদন কিন্তু তখন আর কি হবে না, এই 7,20,000 টাকা হবে না। কত হবে? 90,000 গুণ 9 টাকা, 9 নং 81, 8,10,000 টাকা। কত হবে? 8,10,000 টাকা ডেবিট হবে। আর সব ঠিক থাকবে। শেয়ার মূলধন এবং শেয়ার অবহারে কোনো পরিবর্তন হবে না। সমান শেয়ার পাইলেও আমি বলে দিলাম, বেশি শেয়ার পাইলে দুইটা একসাথে অ্যাটাচ করে দিলাম, লিখলাম না। এবার কম পাইলে কি করব? যদি দালাল না থাকে, তখন শেয়ার অবহার কি হবে? শেয়ার আবেদন কি হবে? শেয়ার আবেদন হিসাব ডেবিট হবে। শেয়ার অবহার কি হবে? তাও ডেবিট হবে। এবং শেয়ার মূলধন কি হবে? ক্রেডিট হবে। শেয়ার মূলধন কত করে হবে? 70,000 গুণ 10 টাকায়, কম বেশি কিন্তু হবে না, সবসময় বরাবর টাকা হবে। তার মানে কয় লাখ টাকা হবে? 7 লাখ টাকা হবে। কয় লাখ? অবহার 10,000 গুণ 10 টাকা কত হবে? 70,000 টাকা হবে, তাই না? আর 7,000 গুণ 10 টাকা কত হবে? 70,000 গুণ 9 টাকা, 7 নং 63, তাই না? এই থিঙ্ক হবে। 7 নং 63, 6,30,000 টাকা। যদি শেয়ার আবেদন কম পায়, দালাল না থাকে, তাহলে কম পাইলে এই জাবেদাটা হবে দ্বিতীয়বারে। তাহলে আমরা 3টা করি, দ্বিতীয় জাবেদা 3টা করে মডেল দেখাচ্ছি কিন্তু। সমার হলে কি হবে, অধিহার হলে কি হবে, অবহার হলে কি হবে, শেয়ার বেশি পাইলে কোন ধরনের হয়, কম পাইলে কোন ধরনের হয়, আর বরাবর পাইলে কি হয়। দালাল না থাকলে শেয়ার আবেদন কম পাইলে এই ধরনের জাবেদাটা হবে। আশা করি একটু ক্লিয়ার। এগুলো দ্বিতীয় জাবেদা। এবার আমি তো বলছি বেশি পাইলে ফেরত দিয়ে দিব। বেশি পাইলে শেয়ার আবেদন যদি বেশি পাই, তাহলে ব্যাংক হিসাবে ক্রেডিট হবে, অন্যথায় ব্যাংক হিসাব ক্রেডিট হবে না। শেয়ার আবেদন বেশি পাইলেই, শেয়ার আবেদন বেশি পাইলে কিন্তু অধিহার না, আবার মনে রাখতে হবে। শেয়ার আবেদন যদি বেশি পায় ব্যাংক হিসাব ক্রেডিট হবে, অন্যথায় ব্যাংক হিসাব ক্রেডিট হবে না, ব্যাংক একমাত্র একবার ডেবিট হবে। আশা করি একটু ক্লিয়ার। এটা নিয়ে কারো কি প্রশ্ন থাকবে? অনেকগুলা জাবেদা কিন্তু এই জায়গায় বলা হয়ে গেছে, সমহার, অধিহার, অবহার, আর তো নাই। প্রথম জাবেদা বলছি অধিহার অবহার কিচ্ছু লেখা লাগবে না। এবার আমরা আসি তৃতীয় একটা জাবেদা হয়, যদি কোনো অঙ্কের মধ্যে
আমি যা শেয়ার ইস্যু করলাম তার চেয়ে কম পাইলাম, অথবা আমি যা ইস্যু করলাম তার চেয়ে বেশি পাইলাম অথবা সমান পাইলাম, কিন্তু দালালের অবলেখকের কমিশন আছে, কমিশনের জন্য একটা জাবেদা হয়। বেশি শেয়ার পাইলাম, সমান পাইলাম, তখন কমিশনের জাবেদা কি হবে? আমি 3 নম্বরে লিখতে পারি, অবলেখকের কমিশনের জন্য জাবেদা একটা আছে, অবলেখকের কমিশন। অবলেখকের কমিশনের জাবেদাটা কি হবে? কমিশন ডেবিট হবে। অবলেখকের কমিশন ডেবিট, ব্যাংক থেকে টাকা যাবে তো, ব্যাংক হিসাব ক্রেডিট। এটা বুঝতে সমস্যা হবে কারণ? আশা করি না। তো টাকা লিখবো কিভাবে? অবলেখকের কমিশনের টাকা নরমাল কিভাবে হবে? ইস্যুকৃত শেয়ার, টাকাটা কেমনে লিখবো? ইস্যুকৃত, অবলেখক থাকা মানে তুমি যা শেয়ার ইস্যু করছো তার জন্য কমিশন দিতে হবে, কোনো কম হবে না। ইস্যুকৃত শেয়ার ইনটু শেয়ার প্রতি কমিশন, শেয়ার প্রতি কি হবে? কমিশন। আশা করি একটু ক্লিয়ার। ক্লিয়ার না? অবশ্যই ক্লিয়ার। বেশি শেয়ার পেলে এই জাবেদাটা হবে, বরাবর শেয়ার পেলে এই জাবেদাটা হবে। সমস্যা কোন জায়গায়? যদি, এটা একটা যদি শব্দ আছে, এটা তখন 4 নাম্বার জাবেদা হয়, এটা কখনো 3 নাম্বারে ঢুকবে, কখনো 4 নাম্বারে ঢুকবে। কখন এটা 4 নাম্বারে যাবে? 3 নাম্বারে আরেকটা জাবেদা দিতে হবে। এই যে আমি যদি শব্দটা লিখতেছি, কি লিখতেছি? যদি। এটা 3 নাম্বার হয়ে যেতে পারে কখনো। যদি অবলেখক আছে, কি আছে? যদি অবলেখক থাকার পরও, অবলেখক অবলেখক থাকার পরেও কি হয়? ইস্যুকৃত শেয়ার থেকে আবেদন কম পাওয়া যায়। ইস্যুকৃত, যদি অবলেখক থাকার পরও ইস্যুকৃত শেয়ার থেকে, ইস্যুকৃত শেয়ার থেকে আবেদন কি হয়? আবেদন কম পাওয়া যায়, আবেদন কম পাওয়া যায়। তখন কি হয়? এই জাবেদাটা দিতে হবে। এখন আমি যেটা লিখতেছি, এরও 3টা অপশন আছে, অধিহার, অবহার, সমান, 3টা অপশন। সমান, যে পরিমাণ শেয়ার কম পাবে, কম শেয়ারের জন্য জাবেদা। কার জন্য জাবেদা? কম শেয়ারের জন্য এই জাবেদা আগে দিতে হবে, কম শেয়ারের জন্য জাবেদা। অর্থাৎ দালাল যেহেতু নিয়োগ, কম শেয়ারের জন্য এই জাবেদাটা দিতে হবে, যে পরিমাণ শেয়ার কম পাইলাম। সমান হলে কি জাবেদা হবে? আমরা নরমালি মার্কেটে শেয়ার বিক্রি করলে 2বার জাবেদা দেওয়া হয়। প্রথমবারে আমরা ব্যাংকে টাকা জমা দিই, ব্যাংকের টাকা যখন কোম্পানি রিসিভ করে তখন একটা জাবেদা হয়, 2বার। কিন্তু শেয়ার অবলেখক যখন শেয়ারটা সরাসরি সে নিজে কিনে নেবে, তখন জাবেদা সরাসরি আমাদের ব্যাংকে টাকা ঢুকে যাবে। তাহলে ব্যাংকে টাকা ঢুকলে ব্যাংক হিসাব কি হবে? ডেবিট হবে। প্রথমে আমি সমাহার চিন্তা করছি, ব্যাংক হিসাব কি হবে? ডেবিট হবে। ব্যাংক হিসাব ডেবিট। আর কি হবে? যেহেতু অবলেখক শেয়ার কিনতেছে, সমহারে কিনতেছে, তাহলে ব্যাংক হিসাব ডেবিট এবং শেয়ার মূলধন কি হবে? শেয়ার মূলধন হিসাব ক্রেডিট হবে, যদি সমহারের অঙ্কটা হয়। এনে কত হবে? ওই যে 10,000 গুণ 10,000 না 70 80,000 ইস্যু করে 10,000 পাইলাম, 70,000 যদি পাই, কম পাইছি 10,000 না, এই 10,000 শেয়ার কোম্পানি নিজে বা অবলেখক দালাল নিজে কিনে নিবে, কিনে সে 80,000 টাকার উপর কমিশন নেবে। তখন এটা 3 নাম্বার হবে। ওই জাবেদাটা কি হবে? অবলেখক কমিশনের জাবেদাটা পরে দিব। যদি অধিহার হয় তাহলে কি হবে? অধিহার হলে কি হবে জাবেদাটা? অধিহার হলে সিম্পল, ব্যাংক হিসাব, ব্যাংকে টাকা ঢুকবে না, ব্যাংক হিসাব ডেবিট হবে। ব্যাংক হিসাব ডেবিট হবে, শেয়ার শেয়ার মূলধন হিসাব কি হবে? ক্রেডিট হবে। আবার শেয়ার অধিহার কি হবে? এটাও তো ক্রেডিট হবে। এই জায়গায় জাবেদা হবে একবার। অধিহার কত? 10 টাকা, 10,000 গুণ 2 টাকা মানে 20,000 টাকা। 10,000 গুণ 10 টাকা, 1,00,000 টাকা। ব্যাংকে ঢুকবে 10,000 গুণ 12 টাকা, 1,00,000 কত? 20,000 টাকা। এটা যদি অধিহার হয়, অঙ্কটা যদি অধিহারের হয়, তাহলে অবলেখক যখন শেয়ারগুলা কিনবে এই জাবেদাটা দিবে। এবার আসি যদি অঙ্কটা কি হয়? অবহারের হয়, দালালের শেয়ার কিনবে, তাহলে ব্যাংকে টাকা দিবে, ব্যাংক হিসাব ডেবিট হবে। ডেবিট হবে কত? 10,000 গুণ 9 টাকা, 90,000 টাকা। কমিশন কিন্তু এই জায়গাও দিতে হবে।
কি হবে তাহলে? শেয়ার অবহার কি হবে? শেয়ার অবহার ডেবিট হবে 10,000 গুণ 1 টাকা, মানে 10,000 টাকা। আর শেয়ার মূলধন বলছি কখনো কমও হবে না, বেশিও হবে না, অধিহার হোক অবহার হোক, সবসময় শেয়ারের দাম যত সেটা হবে। তার মানে 10,000 গুণ 10 টাকা কয় লাখ টাকা হবে? 1 লাখ টাকা। এটা হলো শেয়ার অবহার লিখছি কেন? এটা তো মূলধন হবে। শেয়ার কি হবে? মূলধন। একটু ক্লিয়ার না? এতে কি কারো সমস্যা হবে? এই নরমাল ব্যাংকের মাধ্যমে এই জাবেদাগুলো হয়। অনেক সময় ব্যাংক চার্জের একটা জাবেদা হয়, তো ব্যাংক চার্জ ডেবিট, ব্যাংক ক্রেডিট করে ফেলো, সমস্যা নাই তো। ব্যাংক চার্জ, শেয়ার অবহার, অবলক্ষিতের কমিশন এলো, প্রাথমিক খরচ, এই সবগুলো হলো বিলম্বিত ব্যয়। কখনো আইনজীবীকে টাকা দেওয়ার বিনিময়ে কোম্পানি শেয়ার দিয়ে দেয়, সেই ব্যয়গুলোর নাম হলো আইনি খরচ বা প্রাথমিক খরচ হিসেবে অবলোকন করা হয়। বা প্রাথমিক খরচ ব্যয় নির্বাহের জন্য কোম্পানি টাকা না দিয়ে কি দিয়ে দিল? শেয়ার দিয়ে দিল। তাহলে কোম্পানি অথবা আরেকটা কাজ করতে পারে, অবলক্ষিতের কমিশন বাবদ কোম্পানি কি দিয়ে দিল? শেয়ার দিয়ে দিল। মনে রাখতে হবে কিন্তু। তাহলে কি হবে? ওই যে অবলক্ষিতের কমিশন ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট করব। বিষয়টা আশা করি ক্লিয়ার না? আমি অঙ্কটা কোন পদ্ধতি করতেছি সেই জায়গায় অধিহার অবহারের বিষয়গুলো আসবে। ব্যাংকের পরিবর্তে শেয়ার অবহার হবে, মনে রাখতে হবে। ব্যাংকের পরিবর্তে কি হবে? শেয়ার অবহার হবে। এই যে এই জায়গায় বলে দিই আমি, যদি কখনো দালালকে টাকার বিনিময়ে টাকা না দিয়ে আমরা শেয়ার দিয়ে দিই, তাহলে কি জাবেদা হবে? এটি কিন্তু দালাল নিজে কিনছে, টাকা দেয়, নিজের টাকাতে শেয়ার গুলা কিনছে, ওই যে তার কমিশন পাওয়ার জন্য। সে 70,000 বিক্রি করছে মার্কেটে, 10,000 নিজে কিনে 80,000 উপর কমিশনটা নিবে। কিন্তু অনেক সময় কি করা হয়, অনেক বিষয়গুলো আলোচনা করা হয়, পুরো অধ্যায়ের সামারি কিন্তু এই জায়গায় বলা হচ্ছে, এই জন্য আলোচনা বেশি। এইটা হলো দ্বিতীয় একটা পর্ব, নতুন একটা কন্ডিশন। যদি কখনো দালালকে টাকার বিনিময়ে, টাকার পরিবর্তে শেয়ার দিয়ে দেওয়া হয়, তাহলে আমাদের জাবেদা কি হবে? একটু শোনো এবং বলো। এই যে শেয়ার অবলক্ষিত কমিশন ডেবিট, অবলক্ষিত কমিশন ডেবিট এবং শেয়ার মূলধন ক্রেডিট 1 লাখ টাকা সমাহারের অঙ্ক হইলে কোনো কাবজাপ নেই। তখন কিন্তু ওই ব্যাংক থেকে হেরে গেলে তো এই জাবেদাটা দিতাম। আবার যদি অধিহারের অঙ্ক কি করব? বলছি ব্যাংকের জায়গায় এটা লিখবো যে ব্যাংক হিসাব অবলক্ষিত কমিশন কি হবে? ডেবিট হবে। অবলক্ষিত কমিশন ডেবিট হবে। আর শেয়ার মূলধন ক্রেডিট হবে, শেয়ার অধিহার ক্রেডিট হবে। যদি দালালকে আমরা কাজের বিনিময়ে শেয়ার দিয়ে দিই, তাহলে এই ধরনের জাবেদা হবে। অঙ্কটা অধিহার হলে অধিহারের ফরম্যাটে জাবেদা, অবহার হলে অবহারের ফরম্যাটে জাবেদা, সমাহার হলে সমাহার ফরম্যাটে জাবেদা। অবলক্ষিত কমিশন ডেবিট, শেয়ার অবহার ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। আশা করি বিষয়টা ক্লিয়ার। যদি দালালকে টাকার বিনিময়ে, টাকার পরিবর্তে শেয়ার দিয়ে দেওয়া হয়, প্রাথমিক খরচ হলে একই কাজ হবে, প্রাথমিক খরচ ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট হবে। যদি আমরা প্রাথমিক ব্যয় বা আইনি ব্যয় নির্বাহের জন্য আইনজীবীকে শেয়ার দিয়ে দিই টাকার বিনিময়ে, টাকার পরিবর্তে। এইগুলো জাবেদার পর্ব, মোটামুটি 4টা পর্ব থাকবে ওই জাবেদাগুলোতে। এবার টাকা ব্যতীত কোনো সম্পদ যদি ক্রয় করা হয়, কোনো সম্পদ ক্রয় করা হলে শেয়ারের বিনিময়ে, তখন যে জাবেদাটা, সম্পদ ক্রয়, কোনো সম্পদ ক্রয় কিসের বিনিময়ে? শেয়ারের বিনিময়ে। টাকা পাবো না, টাকা পেলে তো ব্যাংকে টাকা ঢোকে। শেয়ারের বিনিময়ে, শেয়ারের, কোনো সম্পদ ক্রয় কিসের বিনিময়ে? শেয়ারের বিনিময়ে। তাহলে এই জায়গায় আবার প্রশ্ন আছে, যদি শেয়ারটা সমাহার হয়, অধিহার হয়, অবহার হয়, তা জাবেদা কয় ধরনের? 3 ধরনের হবে। আচ্ছা, তাহলে আমরা যদি প্রথমে চিন্তা করব, সম্পদের দাম যত অত টাকা শেয়ার দিলাম, কোনো কাবজাপ নেই, বরাবর টাকাটা কি হবে? বরাবর, বেশিও না কমও না, বেশিও না কমও না। তখন কি জাবেদা হবে? তখন সিম্পল জাবেদা হবে, যে সম্পদ কিনবো সেই সংশ্লিষ্ট সম্পদ কি হবে? সংশ্লিষ্ট সম্পদ হিসাব ডেবিট হবে। সম্পদ হিসাব কি হবে? ডেবিট হবে। আর শেয়ার মূলধন কি হবে? শেয়ার মূলধন হিসাব কি হবে? ক্রেডিট হবে। কোনো সমস্যাই না। এবার যদি অঙ্কটা 10,000 টাকা শেয়ার দিলাম, 10 টাকা করে 1 লাখ টাকা দাঁড়াইলো। জমির দামও 1 লাখ, যে সম্পদ কিনলাম সেটার দামও 1 লাখ, শেয়ার দিলাম 10,000, একটার দাম 10,000 টাকা। তাহলে বরাবর কি হবে? 1 লাখ টাকা 1 লাখ টাকা হয়ে যাবে। খুব সুন্দর, কোনো সমস্যা আশা করি হবে না, কারো সমস্যা হওয়ার কথা না। শেয়ারের বিনিময়ে সম্পদ কিনলে এই জাবেদাটা হবে। এবার অধিহার কি বলতেছে? সম্পদের বিনিময়ে শেয়ার দিয়ে দিলাম। এবার জমির দাম কত টাকা? জমির দাম 1,20,000। কত টাকা? 1,20,000 টাকা। জমির দাম 1,20,000 টাকা। দালান কোটার দাম কত? আসবাবপত্রের দাম কত? 1,20,000 টাকা। তাই আমি যে আসবাবপত্রটা কিনলাম, আমার তো সম্পদ বাড়লে আমরা ডেবিট করি না? যে সম্পত্তি কিনি সেই সম্পত্তি ডেবিট হবে। আসবাবপত্র হিসাব কি হবে?
ডেবিট হবে। কয় টাকা ডেবিট হবে? 1,20,000 টাকা। যেহেতু আজমতের দাম কত? 1,20,000। কিন্তু তাকে আমি শেয়ার 10,000ই দিব। আমি অতিরিক্ত তার থেকে কত টাকা নিলাম? মূল টাকাটা 10,000 গুণ কত? 10,000 গুণ 10 টাকা, সেটা হবে শেয়ার মূলধন হিসাব কি হবে? ক্রেডিট হবে। কয় লাখ টাকা? 10,000 গুণ 10 টাকা মানে কত? 1 লাখ। আর শেয়ার অধিহার কি হবে? ক্রেডিট হবে 10,000 গুণ 2 টাকা মানে 20,000 টাকা। আশা করি একটু ক্লিয়ার না? তাহলে আমি শেয়ার ইস্যু করছি অধিহারে না অবহারে, এটা দেখবো কি করে? আমি কত টাকা শেয়ার পাচ্ছি, আমি দিচ্ছি কত টাকা শেয়ার, আর ওই লোক থেকে সম্পদ কয় টাকার কিনছি। সম্পদের দাম বেশি হলে অধিহারের অঙ্ক হবে। সিম্পল হিসাব, হিসাব সহজ, কোনো ঝামেলা নাই। এবার আমি জমি কিনতেছি 90,000 টাকার, আজবত কত? 90,000। কিন্তু আমি শেয়ার দিছি কত? 10,000। একটার দাম 10 টাকা, মোট কত? সে 1 লাখ টাকা। তখন সম্পদের বিনিময়ে যে জাবেদারা হয় সেটার নাম কি হবে? সংশ্লিষ্ট সম্পদ। বা ওই যন্ত্রপাতি কিনলাম, যন্ত্রপাতি যে সম্পদ কিনবো তার নামে ডেবিট হবে, যন্ত্রপাতি হিসাব কি হবে? ডেবিট হবে। তাহলে আমার এই জায়গায় কি হচ্ছে? কার দাম বেশি? জমির দাম, জমির দাম কম। আমি 90,000 টাকা জমি কিনতেছি, 1 লাখ টাকা তাকে শেয়ার দিচ্ছি, আমি ফেসিলিটি বেশি দিচ্ছি, সেটার নামই তো অবহার। তাহলে কি হবে? শেয়ার ওভার হিসাব ডেবিট। যন্ত্রপাতি কিনছে 90, 90,000 দিব। শেয়ার ওভার ডেবিট 90,000, 10,000 দিব। আর শেয়ার মূলধনে তো বলছি কোনোদিন কোনো কাবজাব হবে না, যা আছে তাই দিব। 1 লাখ টাকাই দিতে হবে। শেয়ার মূলধন ক্রেডিট 1 লাখ টাকা। আশা করি এই জাবেদা নিয়ে কারো সমস্যা হওয়ার কথা না, সবগুলা জাবেদা কিন্তু আলোচনা করা যাচ্ছে। এই তো জাবেদা গুলা, সম্পদের সম্পদের বাইরের কোনো যদি জাবেদা, সম্পদের নগদ টাকার ব্যতি রেখে কোনো সম্পদ যদি ক্রয় করা হয় এবং সেটা সমহার অধিহার অপার হইতেও গেলে এই 3 ফরম্যাটে জাবেদা হয়। রাইট? জাবেদা নিয়ে আর বেশি একটা ঝামেলা নেই, তোমরা যে কোনো অঙ্ক ধরলে বুঝে যাবে। এবার একটা বিষয় আছে, আমি অনুমোদন আছিল বলছি আগে, 1 লাখ শেয়ারের অনুমোদন আছে। একটা শেয়ারের দাম 10 টাকা হইতে পারে, 100 টাকা হইতে পারে, দুইটাই মূল্য থাকে নরমালি, বা 20 টাকাও হইতে পারে। শেয়ারের দাম যাই থাকে, এটা অভিহিত মূল্য। এটা অবহারে হইতে পারে, অধিহারে হইতে পারে। এখন অনেক সময় বলা থাকবে 1 টাকা অবহার, সুন্দর, তাহলে 9 টাকা বিক্রি হয়েছে। এই 1 টাকা যায় কি থাকতে পারে? 10% অবহার, এমন থাকে। 10% যদি বলে 10 টাকার 1 টাকা, 10 টাকা 10% 1 টাকা। কিন্তু 100 টাকা 10% 10 টাকা, তাহলে এই জায়গায় বিক্রি হবে কত? 90 টাকা। আর 20 টাকা 10% 2 টাকা, বিক্রি হবে কয় টাকা? 18 টাকা। অনেক সময় সরাসরি বলেও দিতে পারে, অথবা পার্সেন্টেজ বলে দিতে পারে, এত পার্সেন্ট। রাইট? গেল এই, তাহলে আমরা শেয়ারে ইয়া বুঝবো যে শেয়ারটা কত টাকা করে বিক্রি করা হচ্ছে, সেটা আমি বুঝে গেলাম। এবার যদি কি হয়, আমি শেয়ার অনুমোদন আছে 1 লাখ, কিন্তু আমি শেয়ার পাইছি কত? ওই যে 10% শেয়ার কম পাই, 110% পাইছি। একটা প্রশ্ন, কত পার্সেন্ট ইস্যু করছি? কত পার্সেন্ট? 80,000 না বলে কি বলতে পারি? 80% বলতে পারি। তার মানে 1 লাখের 80% মানে কত? 80,000। এবার আমি যদি কি বলতে পারি, এই জায়গায় বলতেছে 10% শেয়ার বেশি পাইছি। 10% শেয়ার কি পাইছি? বেশি পাইছি। এবার তাহলে শেয়ার কয়টা পাইছি? প্রশ্ন এই, এই 80,000 এর 10% 8,000। আসল তো 80,000, তার মানে মোট শেয়ার পাইছি কত? 88,000 শেয়ার পাইছি। এটা মানে কিন্তু এটা বুঝতে হবে, এটা কিন্তু বুঝতে হবে জিনিস। এই 10% বেশি পাইছি সরাসরি না বলে এমন বলতে পারি যে আমি 110% শেয়ার পাইছি। কত পার্সেন্ট? 110% পেয়ে গেছি। আসল আমার যা দরকার তা পাইলে সেটা হবে 100%। 10% বেশি পাইছি, তার মানে কত পাইছি? এই যে এইটি পাইছি কত? 88,000 শেয়ার পাইছি, যা এটা লেখা থাকবে না কিন্তু, 110% শেয়ার পাইছি। এবং 110% সমান যদি 80,000 থাকে, সেটাও আমরা বের করতে পারবো। মনে করতে হবে এই জায়গা তখনও 80,000 উত্তর। 88,000 কেমনে হলো? ওই 1 লাখে 80% মানে 80,000, এটা হলো আমার আদর্শ মান। আমার চাওয়াটা এখন 100%। 100% মানে কত এখন? 80,000। 100% মানে কত? 80,000। আমার যা ছিল তার 80% ইস্যু করে 80,000 দাঁড়ালো। 80,000টা আমার 100% টার্গেট। বলতেছি 110% পেয়ে গেছি, তার মানে 10% বেশি পেয়ে গেছি। তাহলে আমি কত পাইছিলাম? এটা কিন্তু ডাইরেক্ট বলা নাও থাকতে পারে। না থাকলে কেমনে বের করবো? এই যে শেয়ার গুলা পাইছি, 110% শেয়ার না? 110 দিয়ে ভাগ করে 10 দিয়ে গুণ করো, এই 8,000 শেয়ারই পাই। বেশি শেয়ার পাওয়া এইভাবে এই মডেলেও আসতে পারে। মনে থাকবে তো? আশা করি নিয়ে সমস্যা হবে না। আর ব্যাংক সমন্বয়ে ব্যাংক একটা অনেক সময় খতিয়ান করতে বলে, ব্যাংক হিসাব করো। আমরা চলমান জেরে করে দিব, ব্যাংক হিসাব করব। যদি ব্যাংক হিসাব করতে না বলে, ব্যাংক হিসাব। হুম।
আমরা জানি এই জায়গায় কি বসে নরমালি, শেয়ার আবেদন বসে প্রথমবার। শেয়ার আবেদন প্রথমবার আমাদের ক্রেডিট হয়, আমরা যত টাকা পাই তত টাকা কি করব, যেহেতু শেয়ার আবেদন ছিল ক্রেডিট করব কই ডেবিট, 8 লাখ টাকা লিখে দিব, কোনো কাগজপত্র নেই। যা শেয়ার ইস্যু করলাম তাই পাইলাম, এই জায়গায় 8 লাখ টাকা, রাইট। অবলেখকের কমিশন হতে পারে, সমাহারের অঙ্কটা হয়, তাহলে আমি কি লিখবো, অবলেখকের কমিশন কত বলছিলাম, 60 পয়সা, তাহলে 48,000 টাকা। অবলেখ কমিশন ছিল ডেবিট, লিখবো কই ক্রেডিট। 8 লাখ থেকে এটা মাইনাস হবে, মাইনাস হলে কত হবে, যা হওয়ার হবে, কত হবে, 7,52,000। এটা যদি আমি যা ইস্যু করলাম তাই পাইতাম। এবার যদি বেশি পাইতাম তাহলে কি হইতো, প্রথমবারে কি লিখতাম, শেয়ার আবেদন হিসাব লিখতাম, কত লিখতাম, বেশি পাইছিলাম তাই না, তার মানে 8 × 92 9,20,000 টাকা, 9,60,000। ডেবিটের এই জায়গায় কি লিখতে হয়, ডেবিটে লিখতে হবে 9,60,000। এবার কিছু আবার কি কিছু ফেরত দিই, ফেরত দিলে কি যাবে তা লিখি, এই শেয়ার আবেদন লিখি। দ্বিতীয়বারে ফেরত দেওয়ার সময় শেয়ার আবেদন কি করি, শেয়ার আবেদন কিন্তু ডেবিট করি, ডেবিট হলে ক্রেডিটে বসে। কত হাজার শেয়ার বেশি পাইলাম, 10,000, 10,000 গুণ 10 টাকা, 1 লাখ টাকা না বেশি পাইলাম, 90,000 শেয়ার, 10,000 বেশি পাইছি, 8 × 92 ও 90,000, ও 9 লাখ টাকা হবে, 9,60,000 কেন, 9 লাখ। শেয়ার আবেদন দ্বিতীয়বারে শেয়ার আবেদন করছিলাম ক্রেডিট, এই জন্য বসাবো কই, শেয়ার আবেদন করছিলাম ডেবিট, বসাবো ক্রেডিটে। ব্যাংকে 8 লাখ টাকা হবে। ওই অবলেখকের কমিশন যে সেটা কিন্তু আবার আসবে, অবলেখকের কমিশন 48,000 টাকা ছিল, ডেবিট বসবো ক্রেডিটে, এই 7 লাখ কত হবে, 52,000 টাকা। আশা করি ক্লিয়ার, এর বাইরে তো যাবে নাই। ব্যাংক চার্জ থাকতে পারে, তাহলে যে ব্যাংক চার্জ লিখবো, প্রাথমিক খরচ থাকলে লিখবো। আশা করি জাবেদা সংক্রান্ত কারো আর কোনো সমস্যা থাকবে না। আমি যে যতটুকু বললাম সবটুকু শুনতে হবে কিন্তু, আর আগ্রহী থাকলে অনলাইন কোর্সে ভর্তি হও সরাসরি। এবার আসি আমি, আর আমার একটা জেনুইন অ্যাকাউন্টিং একাডেমি ইউটিউব চ্যানেল আছে, ওইটাতে ভিডিও দেওয়া আছে, 4টা ভিডিও দেওয়া আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে রাখতে পারো, এই নাম্বারে যদি নক করো আমি ওই ভিডিওগুলো দিয়ে দিব, সহজে সুন্দর করে দেখতে পারো, কোনো প্রশ্ন থাকলে করতে পারো। 01925917 6 এবার আসি আমরা আর্থিক অবস্থা বিবরণীর অংশটা আংশিক করতে হয়, পুরাটা না, এটা ফুল মডেলটা লিখে দিব। আর্থিক অবস্থার বিবরণী কি, আর্থিক, এটা সালটাল আসলে থাকে না, আর্থিক অবস্থার বিবরণী। প্রথমে কি কোম্পানি নাম, আমি একটা এবিসি কোম্পানির নাম দিয়ে দিই। আর্থিক অবস্থার বিবরণী আসলে একটু থাকলে হবে, এটা আসলে মূলত কি আংশিক, পুরাটা না। এই জায়গায় আমাদের টাকার কলাম আসলে 4টা লাগে না, 3 কলাম করলেই হয়। বিবরণ, টাকা এবং টাকা। প্রথমবারে যদি আমরা ওই যে বলছিলাম সম্পদ ব্যতি রেখে, নগদ টাকা ব্যতি রেখে সম্পদের বিনিময়ে কোনো শেয়ার ইস্যু করা হয়, তাহলে অবশ্যই সেগুলো স্থায়ী সম্পদ হবে, এবং সেই স্থায়ী সম্পদগুলো লিখতে হবে এই জায়গায়। ধরো ভূমি ও দালান কোঠা কিনলাম, দালান কোঠা কিনলে দালান কোঠার নাম আগে লিখতে হবে। যদি হলো আসবাবপত্র কিনলাম, একটা হলে একটা লিখবো, দুইটা হলে কি করতে হবে, একটা নর্মালি কিনা হয়, যদি দুইটা থাকে সমস্যা তো নাই, বসাবা, যোগ করে বাইরে যাবো। এবার কি থাকবে, চলতি সম্পদ থাকবে। সবগুলা এই অঙ্কে চলতি সবগুলা সম্পদে, সবগুলা জার্নালের মধ্যে কিন্তু স্থায়ী সম্পদ নাও থাকতে পারে, চলতি সম্পদ প্রায়ই থাকবে। এটা কি লিখবে, ব্যাংকে জমা। ব্যাংকে জমাটা কেমনে বের করবো, যে যদি খতিয়ান না করো, যতটা ডেবিট ছিল না, সেই ডেবিট থেকে ব্যাংক যতবার ক্রেডিট করছে মাইনাস করো, মাইনাস করার পরে যে টাকাটা হবে সেটা ডাইরেক্ট ফাইনাল চলে যাবে। এবার একটা নাম আসবে কি, অসমন্বিত ব্যয়। কোন ব্যয়, অসমন্বিত ব্যয়। কি কি আসতে পারে সব লিখে দেবো একসাথে। প্রথম ব্যয় আছে শেয়ার ওভার, শেয়ার কি আছে, ওভার আছে, লিখবো। এরপরে কি আছে,
অবলেখকের কমিশন আছে। তারপরে কি থাকতে পারে? ব্যাংক চার্জ থাকতে পারে, এটাও লিখবো। সবগুলো একটা অঙ্কে থাকবে না কিন্তু, মনে রাখতে হবে। এবার অনেক অঙ্কের মধ্যে প্রাথমিক খরচ নামে কোনো ব্যয় থাকতে পারে। কোম্পানি গঠন প্রক্রিয়া যে ব্যয়গুলো হয় সেটা হলো প্রাথমিক ব্যয়। সবগুলা যোগ করে, এই সবই যোগ করে ক্লোজ করে দিই। এটার নাম কি? মোট সম্পদ। আশা করি ক্লিয়ার না? এটা নিয়ে কারো কি সমস্যা হবে? সমস্যা হওয়ার একদম কথা না কিন্তু। এবার আমরা আসবো কি, এটা হলো আমার সম্পদ সাইড। স্থায়ী সম্পদ না থাকলে দিব না, চলতি সম্পদ কিন্তু থাকবে। শেয়ার ওভার থাকলে দিব না, হয় দিব না, অন্যান্য ব্যয়গুলো থাকলে দিব না, হয় দিব না, সম্পদ দিয়েই আমরা ক্লোজ করে দিব। ওভার হলে ওভারটা আসবে, না হয় দিবে না, থানা থাকলে। এবার আমরা কি লিখবো? শেয়ার মালিকদের সত্য। শেয়ার মালিকদের সত্য দায় সমূহ। প্রথমবারে হেডিং দিব কি? শেয়ার মূল্য। কি লিখবো? অনুমোদিত মূলধন। ওই যে প্রথমে আলোচনা করছিলাম যে এই বিষয়টা আমাদের লাগবে। কি লাগবে? অনুমোদিত মূলধন। অঙ্ক পড়লেই দেখবা যে প্রতি শেয়ার কত টাকা করে অনুমোদন করা, সুন্দর লেখা আছে, অঙ্ক দেখলেই বুঝবা। এই জায়গায় কি লিখতে হবে? প্রতি শেয়ার। এই জায়গায় অধিহার অবহার শব্দটা আসবে না, মনে রাখবা। 10 টাকা করে। কয় লাখ শেয়ার বলছিলাম? 1 লাখ শেয়ার। কয় লাখ টাকা হবে? এই ফাইনাল কলামে 1 লাখ টাকা বসায়। 1 লাখ না, 10 লাখ টাকা। এটা ক্লোজ করে দাও। এরপরে ইস্যুকৃত। ইস্যুকৃত মূলধন আমি একটু আলাদা দিচ্ছি। কেন দিচ্ছি? ব্যাখ্যা দিব। ব্যাখ্যা হলো, যা ইস্যু করলাম দালাল নাই, অবলেখকের কমিশন নাই, তাহলে যা ইস্যু করলাম তার সাথে যদি আমি কম শেয়ার আবেদন পাই তাহলে কমটা দিয়ে জমা করতে হবে। সেই জন্য আমি একটু আলাদা দিলাম। কি লিখবো? প্রতি শেয়ার কত করে? প্রতি শেয়ার 10 টাকা করে, 80,000 শেয়ার। কয় লাখ টাকা হবে? 8 লাখ টাকা। যদি আমি কম আবেদন পাই তাহলে এটা ক্লোজ হবে। কম আবেদন পাইলে, মনে রাখবা কিন্তু। এবার এই জায়গায় কি লিখবো? ওই যে বিলিকৃত। কম পাইছি তাহলে কমটা দিয়ে কাজ করতে হবে। বিলিকৃত ও আদায়কৃত মূলধন। আদায়কৃত মূলধন। বানান তো লেখার নাই, লেখা সুন্দর হচ্ছে না, বৈশা লিখতে সুন্দর হচ্ছে না। প্রতি শেয়ার সেম কথা আবার লিখবা। প্রতি শেয়ার কত? যেহেতু কম পাইছো, প্রতি শেয়ার কত? 10 টাকা। এটা দিয়ে কম হবে না, এই জায়গায় কখনো টাকা কম বেশি হবে না। 10 টাকা করে। এবার আমি বলছিলাম 70,000 যদি পাই, 70,000 লিখবা এই জায়গায়। এবার যদি 80,000 পাও, 80,000 লিখবা। তবে যদি 80,000 পাই তাহলে এই দুইবার লেখা লাগবে না, যে ও ইস্যুকৃত মূলধন আর বিলিকৃত আদায়কৃত মূলধন 3 বার লাগবে, 2 বার না, একসাথে বসাই দেব। কম পাইলে তো আলাদা লিখতেই হবে। কমটা নিয়ে আমি যেহেতু লিখছি তাহলে কমটা এই জায়গায় কি লিখতে হবে? 7 লাখ টাকা লিখতে হবে। টান দাও, নিচে লেখো আবার সেই 7 লাখ টাকা এবং ক্লোজ করে দাও। ওই 7 লাখ আর এই 7 লাখ অবশ্যই মিলে যাবে। তখন বলবা যে এই শেয়ার মালিকদের সত্ত্বেও মোট দায়। আশা করি তোমাদের অঙ্ক নিয়ে যা আলোচনা হয়েছে না, এই আলোচনার বাইরে অঙ্কতে আর থাকবে না কিছু। যা যা লিখলাম আমি আবার সবটুকু একটু দেখাবো, তাও মনোযোগ দিয়ে একটু দেখবা। যারা ভিডিওটা দেখো সবটুকু ভিডিও দেখবা, ভালো কিছু পাইবা আশা করি। আর মেন বইয়ের অঙ্ক এখন আমি আর দেখতে যাচ্ছি না। এই যে 25 সালের এতে ছিল প্রথম ও দ্বিতীয় পত্র, সবগুলো অঙ্ক পরিচিত হবে, অজানাতে কিছু থাকবে না। আমি সবটুকু আবার দেখাই দিই তোমাদের কি কি আলোচনা করলাম। সময় দিতে হবে, যারা মনে করো অস্থির সময় দিবা না তাদের কিন্তু দরকার নেই। যারা আগ্রহী তারা সবটুকু দেখবা। ভিডিও না দেখে কিন্তু ইয়া করতে পারো, কমেন্টস করতে পারো যে বুঝি না। সবটুকু শুনতে হবে কথা কি কি বলছি। আমি আবার একটু রিভিউ দিচ্ছি। প্রথমবারে তোমাদের যা যা জানা থাকতে হবে, যে শেয়ার ইস্যু করা হয় 3 ভাবে। প্রথম জাবেদা বলছি ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট। যদি শেয়ার ইস্যু করে টাকা নেওয়া হয় তাহলে এই জাবেদা প্রথম ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট। এটা অধিহার অবহার সমাহার 3 পদ্ধতিতে এই জাবেদা দিতে হবে। টাকা লেখার পদ্ধতি কি? তুমি যতগুলো শেয়ার পাইবা এবং প্রতি শেয়ারের দাম কত অঙ্ক পরেই দেখবা, সেটার সাথে গুণ করে প্রথম টাকাটা বসায় দিবে। শেয়ার আমি 80,000 ইস্যু করে আমি 70,000 পাইতে পারি, আমি 90,000 পাইতে পারি,
শেয়ারটা আমি 10 টাকা দামে বেচতে পারি, 12 টাকা দামে বেচতে পারি, 9 টাকা দামে বেচতে পারি। 9 টাকার একটা বিধিনিষেধ আছে, 9 এর বেশি কমে বিক্রি করা যাবে না, সর্বনিম্ন 10%। এটা কিন্তু একটা এমসিকিউ, মনে রাখবা। প্রথম জমাতে নিয়ে কাপ যাবো আশা করি নাই। 9টা ধরন হইতে হবে, কয়টা? 9টা। যা ইস্যু করলাম তাই পাইলাম, 10 টাকায় বেচলাম, ভালো কথা। যা ইস্যু করলাম তাই পেলাম, 12 টাকা বিক্রি করলাম, এটা এক টাকা হবে। যা ইস্যু করলাম তাই পেলাম, কিন্তু ওভার 9 টাকা করে বিক্রি করলাম, তাহলে আরেকটা যাবে। এবার কম পাইলাম, তাহলে ওই সবগুলো টাকা চেঞ্জ হবে। অর্থাৎ 9টা জাবেদা হইতে পারে একটা মডেলে। জাবেদা একটা হবে, টাকার ধরন 9 ধরনের হইতে পারে। আশা করি বিষয়টা ক্লিয়ার। দ্বিতীয় জাবেদা, ওই প্রথম জাবেদার পরে দ্বিতীয় একটা জাবেদা হবে। আমি যে শেয়ার ইস্যু করলাম, কোম্পানির মালিকদের যে যারা শেয়ারটা কিনলো তাদেরকে দলিল বুঝিয়ে দিতে হবে, তখন কোম্পানি একটা জাবেদা দেয়। বেশি শেয়ার পেলে ফেরত দেয়, আর যা রাখবে ইস্যু করে তা রেখে দেয়। দ্বিতীয় জাবেদা যদি সমাহারের অঙ্কটা হয়, কিসের হয়? সমাহারী। তাহলে শেয়ার আবেদন ডেবিট করে, শেয়ার মূলধন ক্রেডিট করে, শেষ। যদি বেশি শেয়ার পাই, তাহলে শেয়ার আবেদন ক্রেডিট করবো ওই বেশি শেয়ার সহ আগের টাকাটা। শেয়ার মূলধন ক্রেডিট কিন্তু 8 লাখই হবে, এটা কম বেশি হবে না। আর ব্যাংক ক্রেডিট হবে 10,000 গুণ 10 টাকা, 1 লাখ। যেহেতু অতিরিক্তটা আসছে, অতিরিক্ত শেয়ার না পাইলে ব্যাংক হিসাব ক্রেডিট হবে না। বারবার বলতেছি, বারবার বলতেছি, অতিরিক্ত শেয়ার না পাইলে ব্যাংক হিসাব ক্রেডিট হবে না। এবার যদি অধিহারের অঙ্কটা হয়, প্রথম জায়গায় তো কাবজাব নাই, এই জায়গায় কিন্তু অধিহারের একটা নতুন একটু ভিন্ন হবে। কি? শেয়ার আবেদন ডেবিট হবে ওই 80,000 গুণ 12 টাকা, 9,60,000। শেয়ার মূলধন ক্রেডিট 8 লাখ টাকা, শেয়ার অধিহার ক্রেডিট 80,000 গুণ 2 টাকা, 1,60,000। বেশি শেয়ার পাইলে 10,000, বেশি শেয়ার পাইলে তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট হবে 10,000 গুণ 12 টাকা, 1,20,000। তখন শেয়ার আবেদন কিন্তু ক্রেডিট হবে 90,000 গুণ 12 টাকা, 10,80,000। 10 লাখ 10,80,000, তাই না? হ্যাঁ, 10,80,000, না 10 লাখ লিখছি কেন? ওটা এটা 1 লাখ, এই যে 10,80,000, রাইট। বেশি শেয়ারটা পাইলে কি হবে সেটাও বলে দিলাম। এবার যদি কম শেয়ার পাই, আর সমাহারে যদি কম পাই কি হবে? শেয়ার আবেদন ডেবিট 7 লাখ, শেয়ার মূলধন ক্রেডিট 7 লাখ হবে, কোনো কাবজাব নাই, যদি দালাল না থাকে। এবার অধিহার কিন্তু দালাল আছে, কিন্তু শেয়ার মনে করো দালাল নাই। দালাল থাকুক বা না থাকুক, শেয়ার আমি কম পাইছি, একটা বেশি পেয়েছি আর একটা সমান পাইছি, সমানটাও দেখাইছি, বেশিটাও দেখাইছি। কম পাইলে কি হবে? 70,000 শেয়ার পাইছি, 12 টাকা করে না? তাহলে শেয়ার আবেদন ডেবিট 7 বারং 84, 8,40,000। শেয়ার মূলধন ক্রেডিট 70,000 গুণ 10 টাকা, 7 লাখ টাকা। শেয়ার অধিহার ক্রেডিট 70,000 গুণ 2 টাকা, 1,40,000। কম শেয়ার পাইনি, কথা ক্লিয়ার? এবার আমি ওভারহেডটা দেখাবো। ওভার, শেয়ার ওভার ডেবিট, শেয়ার শেয়ার আবেদন ডেবিট, শেয়ার ওভার ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। যেহেতু 80,000 বলছে বরাবরটা, তাহলে 80,000 গুণ 9 টাকা, 8 নং 72, 7,20,000। ওভার 80,000 গুণ 1 টাকা, 80,000 টাকা। শেয়ার মূলধন ক্রেডিট 80,000 গুণ 10 টাকা, 8 লাখ। এর কম বেশি কখনোই হবে না। এবার যদি বেশি শেয়ার পাই, বেশি মানে কত? 90,000 শেয়ার পাইলাম, 90,000 গুণ 9 টাকা করে বিক্রি করছি, তাহলে 9 9 81,000, 8,81,000, 10,000 টাকা হবে। শেয়ার ওভার ডেবিট 80,000 টাকা হবে, শেয়ার মূলধন ক্রেডিট 8 লাখ টাকা হবে। 10,000 গুণ 9 টাকা, একটু বেশি শেয়ার পাইছি, সেটা কি হবে? ক্রেডিট হবে। 90,000 টাকা ব্যাংক হিসাব নাম দিয়ে ক্রেডিট করতে হবে। আশা করি একটু ক্লিয়ার। ওভারের শেয়ার কমের বেশিটা একসাথে দেখাইলাম না, বেশি এবং সমানের একসাথে দেখালাম। বেশি যদি কম পাই, শেয়ার আবেদনে কম পাইছি, তাহলে কি হবে? শেয়ার আবেদন ডেবিট, শেয়ার ওভার ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। শেয়ার আবেদন ডেবিট হবে ওই 70,000 গুণ 9 টাকা, 7 নং 63। শেয়ার ওভার ক্রেডিট 70,000 গুণ 1 টাকা, 70,000 টাকায়। আর শেয়ার মূলধন ক্রেডিট 70,000 গুণ 10 টাকা, 7 লাখ টাকা। আশা করি ক্লিয়ার। বারবার রিপিট করতেছি যেন পারো, বারবার রিপিট করতেছি কেন? যেন দেখতে কারো সমস্যা না হয়, বুঝতে কারো সমস্যা না হয়। অবলোকিত কমিশনের জাবেদা, অবলোকিত কমিশন ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। সেই কমিশন আসবে কি করে? ইস্যুকৃত শেয়ার ইনটু শেয়ার প্রতি কমিশন, গুণ করবো, বসায় দেবো, পেয়ে যাবো। অনেক সময় পার্সেন্টেজে কমিশন থাকতে পারে, অনেক সময় সরাসরি উল্লেখ করা থাকতে পারে। এবার অবলেখক যেহেতু আছে, শেয়ার যদি আমি কম পাই, তাহলে অবলেখক নিজে শেয়ারটি কিনে নিবে। কিনলে কি জাবেদা দিবে? যদি অঙ্কটা সমাহারের হয়, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট, 10,000 গুণ 10 টাকা, 1 লাখ টাকা। তারপরে কমিশনের জাবেদাটা হবে। যদি কম আবেদনের শেয়ারের জন্য এই জাবেদাটা হবে কি? বলছি যদি অবলেখক থাকার পরও আবেদন কম পাওয়া যায়, তখন এই জাবেদাটা দিতে হবে, অন্যথায় এই জাবেদা লাগবে না। অধিহার অঙ্ক হলে ব্যাংক ডেবিট হবে, শেয়ার মূলধন ক্রেডিট হবে, শেয়ার অধিহার ক্রেডিট হবে। বেশি শেয়ারের ওই যে পরিমাণ শেয়ার কম পাইলাম, 10,000 গুণ 12 টাকা, 1,20,000। ওভার হলে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংকে কিন্তু বলছে একবার জাবেদা হবে, কারণ কোম্পানির ওই দালালে ডাইরেক্ট শেয়ারগুলোর টাকা কোম্পানির ব্যাংকে জমা দিয়ে দিবে। ব্যাংক ডেবিট, শেয়ার ওভার ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। আশা করি ক্লিয়ার না? বারবার বলা হচ্ছে যেন বুঝতে তোমাদের সমস্যা না হয়। সম্পদ ব্যতীত, নগদ টাকা ব্যতীত সম্পদের বিনিময়ে শেয়ার ইস্যু করলে জাবেদা হবে কি? সংশ্লিষ্ট সম্পদ ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট, যদি সমাহারের অঙ্ক হয়।
অবহারের অধিহারের অঙ্ক হলে সম্পদ ডেবিট হবে, অধিহার ক্রেডিট হবে, মূলধন ক্রেডিট হবে। আর অবহার হলে সম্পদ ডেবিট হবে, অবহার ডেবিট হবে, মূলধন ক্রেডিট হবে। সমাহার অধিহার অবহার বুঝবো কি করে? যত টাকা শেয়ার দিলাম, জমির দামও যদি সম্পদের দামও যদি তত টাকা হয় তাহলে বুঝবো সমাহার। আমি শেয়ার দিলাম 1,00,000 টাকা, সম্পদ কিনলাম 1,20,000 টাকা, তাহলে বুঝবো অধিহার। কিন্তু আমি শেয়ার দিলাম 1,00,000 টাকা, আমি সম্পদ পেলাম 80,000 90,000 টাকা, তাহলে সম্পদ হলো অঙ্কটা হবে অবহারে। আশা করি ক্লিয়ার, বুঝাইতে পারছি তো? আর ব্যাংক হিসাব অনেক সময় করতে বলে, ব্যাংক হিসাব করতে ছাড়াও আমার ব্যাংকের ব্যালেন্স পেয়ে যায়। ব্যাংক হিসাব করতে বলে আশা করি খতিয়ান পারো না এমন কেউ তো নাই। তারিখ, বিবরণ, জামাতা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, যে আর লিখবে ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এটা তো আগেও বলছি। আশা করি এটা পারবা। এবার আসো যে আর্থিক অবস্থা বিবরণী আংশিক অংশটা আমাদের করতে হয়, সবটুকু করা লাগে না, কতটুকু আংশিক। এবিসি কোম্পানির আর্থিক অবস্থা বিবরণী লেখো, স্থায়ী সম্পদ লেখো, কোম্পানির নাম, সম্পদের নাম দাও, চলতি সম্পদ লেখো, ব্যাংকে যত টাকা ডেবিট করছো ক্রেডিটটা মাইনাস করলে ব্যাংকের টাকা বসায় দাও। অসমন্বিত ব্যয়ের নামে কয়েকটা আইটেম আছে, সবগুলো একটা অঙ্কে থাকবে না, বসাও, যোগ করে বাইরে যাও। তারপরে শেয়ার মূলধনের মধ্যে কি আছে? অধিহার আছে, অবহার আছে। শেয়ার মূলধনের অনুমোদিত মূলধন লিখতে ফার্স্ট টাইম এটা ক্লোজ হয়ে যাবে। তারপর ইস্যুকৃত, বিলিকৃত, আদায়কৃত মূলধন একসাথে লিখতে পারো, যদি আবেদন আমি কম না পাই তাহলে একসাথে লিখতে পারবো। কিন্তু দালাল নাই, আবেদন কম পাইছি, তাহলে ইস্যুকৃতটা লিখতে হবে একবার, আর বিলিকৃত আদায়কৃত লিখতে হবে পরে। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। আগ্রহীরা বাংলাদেশের যে প্রান্ত থেকে যারা দেখো কমেন্টস করবা, একটু জানাইবা বুঝতে পারছো কিনা। আর যদি হিসাব বিজ্ঞান নিয়ে ভয় ভীতি পাও তাহলে আমার অনলাইন কোর্সে যুক্ত হইতে পারো। আল্লাহ হাফিজ, আজকের মতন রাখবো।